আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি স্টোরি টেলার চ্যানেলে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি সম্ভবত তৃতীয়বারের মতো শপথের পর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এই ভাষণটা অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক ধরনের দিক নির্দেশনা এবং অনেক ধরনের আশ্বাস পাওয়া যায় যে পরবর্তী সময়ে তারা কিভাবে কাজ করবে। আমরা যেটা বিগত ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি, আলোচনা করেছি যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে প্রয়োজন একটি সুষ্ঠু এবং সঠিক যোগ্য লোকদের নেতৃত্বে একটা গার্ডিয়ান কাউন্সিল গঠন করা, যারা উপদেষ্টাদের গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবেন। এমনটাই আমরা বলছিলাম আমাদের বিগত ভিডিওগুলোতে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে গতকাল যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে তিনি কিন্তু 6টি কমিশন গঠনের কথা বলেছেন এবং এই কমিশনগুলো দেশ পুনর্গঠনে এবং দেশের সংস্কারে বিভিন্ন বিভাগে কাজ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6টি কথা তিনি বলেছেন, সেগুলো হচ্ছে বিচার বিভাগ, নির্বাচন, সংবিধান, জনপ্রশাসন, পুলিশ, দুদক। এই 6টি বিভাগের জন্য 6টি কমিশন গঠনের কথা তিনি উল্লেখ করেছেন এবং এগুলোর দায়িত্বে যারা থাকবেন তাদের নাম তিনি উল্লেখ করেছেন। তারা কোন আদর্শের কিংবা কোন চিন্তাভাবনার সেটি আমরা এখানে আলোচনা করছি না, সেটি আপনারা বা যেসব রাজনৈতিক দল রয়েছে তারা হয়তো তাদেরকে নিয়ে বিশ্লেষণ করবেন, পরবর্তীতে তাদের নিয়ে কথাবার্তা হবে। কিন্তু এখানে আমাদের জন্য স্বস্তির খবর হচ্ছে এটি যে গার্ডিয়ান কাউন্সিলের নামে না হোক, কিন্তু উপদেষ্টা মণ্ডলী এটি বুঝতে পেরেছেন যে তাদের আসলে সংস্কারের কাজের জন্য আলাদা কমিশন প্রয়োজন কিংবা আলাদা একটা কাউন্সিল প্রয়োজন। সেই কমিশন গঠন তারা ইতিমধ্যে করেছেন এবং এটির জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে তারা কাজ বুঝিয়ে দিবেন এবং তাদের অধীনস্থ হয়তো বা আরও অনেককে নিয়োগ দেওয়া হবে যারা তাদের কাজে সহযোগিতা করবে। এখানে সবচেয়ে আসার কথা হচ্ছে এই পর্যায়ে এসে এটি যেমনইভাবে গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনইভাবে এই 6টি কমিশনের সাথে আরও কয়েকটি কমিশন যুক্ত হতে পারত। বিশেষ করে আমরা বাংলাদেশের সংস্কারের যে জায়গাগুলোর কথা বলি, যে সমস্যাগুলোর কথা বলি জনগণ হিসেবে, সেই জায়গাগুলোর কিন্তু শুধুমাত্র এই 6টার মধ্যে সীমাবদ্ধ না। এই 6টা বেশিরভাগই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। সে কারণে হয়তোবা এই 6টা কমিশনকে গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেছেন। কিন্তু এর বাইরেও যে দুটো কমিশন গঠনের খুব প্রয়োজন ছিল, তার মধ্যে একটা হচ্ছে অর্থনীতি ও ব্যাংকিং খাত এবং আরেকটা হচ্ছে স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য আলাদাভাবে কমিশন গঠন করা। এবং এই দুটি খাতের জন্য আলাদা, যদিও তিনি অবশ্যই পূর্বে আমরা শুনেছি যে ব্যাংকিং সেক্টরের যে অনিয়ম সেগুলোর জন্য আলাদাভাবে ব্যাংকিং কমিশন গঠন করা হবে, তবে সেগুলোর কথা এখানে আসেনি, এই 6টির মধ্যে আসেনি, হয়তোবা সেটা আলাদাভাবে করা হতে পারে। তবে সেটিকে আরও গুরুত্ব দিয়ে গঠন করা উচিত, কেননা অর্থনীতি এবং ব্যাংকিং খাতের যদি পুনঃসংস্কার না করা যায় এবং এই খাতে যে সমস্যাগুলো রয়েছে বাংলাদেশের, যেহেতু বিগত সময়ে এটি প্রায় ভেঙে পড়েছে, মানে একেবারে টপ টু বটম সবখানে কিন্তু অনিয়ম দুর্নীতির কারণে প্রত্যেকটা কাজে গতি অনেক স্লো হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ের সাথে যে মন্ত্রণালয়গুলো ছিল সেগুলো অনেক বেশি করাপ্টেড হয়ে গিয়েছে। বিপুল পরিমাণে এখানে সংশোধনের বা সংস্কারের অনেক কাজ রয়েছে। সো এই 6টি কমিশনের সাথে আরও 2টি কমিশনের কথা আমি বললাম, কিন্তু আমার মতে 10 থেকে 12টি কমিশন গঠন করা প্রয়োজন এবং এই 10 থেকে 12টি কমিশনের নিশ্চয়ই 10 থেকে 12 জন ব্যক্তিবর্গ থাকবেন বা কমিশনের প্রধান থাকবেন এবং তাদের সাথে শুধুমাত্র যারা আমলাতান্ত্রিক ব্যক্তি কিংবা নিরপেক্ষ ব্যক্তি কিংবা সুশীল সমাজ কিংবা গবেষক, একাডেমিশিয়ান, এদেরকে অন্তর্ভুক্ত করলেই হবে না। আমার পরামর্শ হচ্ছে যে বাংলাদেশের সংস্কারটা অত্যন্ত একটি জটিল প্রক্রিয়া। প্রায় 18 থেকে 20 কোটি মানুষের বসবাস এই অঞ্চলে বা এই ভূখণ্ডে, সেহেতু এখানকার সংস্কারও কিন্তু অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া। এখানে শুধুমাত্র আপনি নিরপেক্ষ কিংবা একাডেমিশিয়ান কিংবা গবেষক শ্রেণীর মানুষকে এনে সংস্কারের জন্য পূর্ণরূপে কাজ করতে পারবেন না। আপনাকে এখানে রাজনীতিতে যারা অংশগ্রহণ করেছে অথবা রাজনৈতিক দল হিসেবে যারা বর্তমান বাংলাদেশে অবস্থান করছে তাদের মধ্য থেকে কিন্তু ব্যক্তিবর্গকে নিয়ে আসতে হবে, তাদের মধ্য থেকে তাদের পরামর্শক্রমে আপনাকে এখানে কমিশনগুলোর অধীনে লোক নিয়োগ করতে হবে। তাহলে আপনাদের গবেষণা প্রক্রিয়াটা অত্যন্ত সহজ হবে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তারা যে রিপোর্ট প্রদান করবে, অর্থাৎ কমিশনগুলো থেকে তিনি যে রিপোর্ট পাবেন সেই রিপোর্টের আলোকে পরবর্তী পরিকল্পনা এবং পদক্ষেপগুলো সরকার নেবে। তো কাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুদকের অন্তর্গত যে সংস্কারগুলো থাকবে তা নিয়ে আজকে একটু কথা বলবো, পরবর্তীতে আমরা অন্যান্য কমিশনগুলোর জন্য কিছু পরামর্শ এবং কিছু বিষয় তুলে ধরব। দুদকের সংস্কারে যে কাজগুলো গুরুত্ব পাওয়া উচিত তার মধ্যে আমি মনে করি যে টপ থেকে না ধরে বটম থেকে ধরা উচিত। কেন টপ থেকে না ধরে বটম থেকে ধরা উচিত? কারণ বাংলাদেশের 90% দুর্নীতি হয়
কোনো একটা কার্যালয়ের কিংবা কোনো একটা অফিসের যারা পিয়ন, যারা অফিস সহকারী, যারা একেবারে নিম্ন শ্রেণীর অর্থাৎ তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যোগদান করে কাজ করে, তারাই কিন্তু এই কাজে সহযোগিতা করে, ঘুষের কাজে, দুর্নীতির কাজে এদের হাত ধরেই কিন্তু সবকিছু। স্বৈর শাসক হাসিনা সে কিন্তু বলেছিল যে তার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক। তো এই যে এই খবরগুলো যখন পাবলিশ হচ্ছিল তখন তো আমরা অনেক ধরনের সমালোচনা করছি, অনেকে অনেক ধরনের হাসাহাসি করেছি এবং বিদ্রুপ করেছি, কিন্তু এখানে পরবর্তী এই যে এখন যারা যে কমিশনগুলো কাজ করবে কিংবা দুদক যে কাজ করবে তার জন্য কিন্তু একটা গাইডলাইন অলরেডি স্বৈরশাসকের কথা থেকে কিন্তু অলরেডি নেওয়া যেতে পারে, কারণ আমরা বুঝে গেছি এরপরে পিএসসি চেয়ারম্যানের বিপুল পরিমাণ অর্থের খোঁজখবর এবং তার মাধ্যমে প্রশ্নপত্র, পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে অনেক ধরনের গুজব কথাবার্তা আমরা শুনতে পেয়েছি। সেগুলো কতটুকু গুজব কিংবা কতটুকু অন্য কোনো উদ্দেশ্যে তখন প্রচার করা হয়েছিল তাতে না গিয়ে, না ঘাটাঘাটি করে এতটুকু নিশ্চিত থাকুন যে স্বৈরশাসক ঠিকই জানে যে তার কর্মকর্তারা, তার আমলারা কাদেরকে ব্যবহার করে দুর্নীতি করেছিল, কাদেরকে ব্যবহার করে অপকর্ম করেছিল। এটা কিন্তু তারা অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছে। আপনার সেই ইঙ্গিত ধরে বর্তমান কমিশন কিন্তু অনেকগুলো কাজ কিংবা সংস্কারের উদ্যোগ নিতে পারে এবং তাদের এই রিপোর্ট প্রণয়নের জন্য এটি সহযোগী হতে পারে বলে আমি মনে করি। এখানে সংস্কারের উদ্দেশ্যে যে কাজগুলো বা যে গবেষণাগুলো হবে বা যে ব্যক্তিবর্গ এখানে আসবেন, কাজ করবেন, প্রত্যেকের একটি কমন দৃষ্টিভঙ্গি নিয়ে রিপোর্ট করা উচিত, কাজ করা উচিত। সেটি হচ্ছে প্রত্যেকটা কার্যালয়, অফিসে আপনার একেবারে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর যে কর্মচারীরা রয়েছেন এই কর্মচারীদেরকে সংশোধন করতে হবে। অনেকটা হচ্ছে অপরাধ সংশোধনের যে প্রক্রিয়া থাকে, বিশেষ করে কিশোর অপরাধ সংশোধনের জন্য নির্দিষ্ট সময় একটা সংশোধনাগারে রাখা হয়, হ্যাঁ, তাদেরকে ট্রেন আপ করা হয় কিংবা তাদেরকে একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে তাদেরকে নেওয়া হয়। ঠিক তদ্রুপভাবে আমার মনে হয় এই যে কার্যালয়ের যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ফিয়ন যারা রয়েছে তাদেরকেও কিন্তু এইভাবে বাছাই করা উচিত, ছেকে তাদেরকে কিন্তু কাজে নিয়োগ দেওয়া উচিত এবং আগামী দিনেও যত দুর্নীতি হবে, যত অনিয়ম হবে, সবগুলোর 90% কিন্তু এদেরকে দিয়েই করানো হবে। তো কাজেই অফিসের সহকারী ফিয়ন এদেরকে যদি আপনি সংশোধন না করতে পারেন এবং তাদেরকে যদি দুর্নীতির অপকারিতা না বোঝাতে পারেন এবং তাদেরকে আপাত মস্তকে কিন্তু সংশোধন করতে, তাদের পরিবার পরিজনকে নিয়ে একেবারে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অবস্থায় যদি তারা পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চান তাহলে তাদের ন্যূনতম কত বেতন হতে পারে? 9,000 টাকা 12,000 টাকা বেতনে চাকরি করে তারা কি পরিবার পরিজনকে নিয়ে থাকতে পারবে কিনা, এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। এবং দুদক যখন এইসব সংস্কারের জন্য রিপোর্ট তৈরি করবেন আপনাদের অবশ্যই এই বিষয়টি মাথায় রাখা উচিত যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দুর্নীতি কিংবা ঘুষের সাথে সবচেয়ে জড়িত এবং তাদেরকে দিয়েই মূলত উপরের কর্মকর্তারা দুর্নীতি করে থাকেন কিংবা ঘুষ নিয়ে থাকেন। কিন্তু এদের সমস্যাটাও আপনাকে বের করতে হবে, এদেরকে সংশোধন করতে হলে এদের সমস্যাটাও কিন্তু চিহ্নিত করে সেটি সমাধানও করতে হবে। এবং আপনার একজন কর্মকর্তা যিনি একজন আমলা কিংবা যিনি নবম কিংবা তার পরবর্তী ঊর্ধ্ব গ্রেডের যদি একজন কর্মকর্তা যে বেতন পেয়ে থাকেন 30, 40, 50 কিংবা 80,000 টাকা কিংবা 1 লক্ষ টাকা, তার পরিবারকে নিয়ে যদি চলার জন্য তাকে এত টাকা প্রদান করা হয় তাহলে আপনার কর্মচারী যে রয়েছে এই কর্মচারীকে কেন আপনি 8,000, 10,000, 12,000 টাকা দিয়ে তার সংসার চালানোর কথা চিন্তা করতে পারেন? এটা তো সবচেয়ে বড় বৈষম্য। আচ্ছা, আমরা এই বৈষম্য নিয়ে অর্থাৎ আর্থিক খাতের কিংবা মজুরি খাতের কিংবা শ্রম অর্থনীতির যে বৈষম্য সেটা নিয়ে আমরা একেবারে আলাদাভাবে একটা ভিডিও করব, সেখানে আপনাদের সাথে আলোচনা করব যে এইখানে মূলত সমস্যাটা কোন জায়গায়। শ্রমার্থের অর্থনীতি নামে আমাদের এমনিতেও একটা ওয়েবিনার চলমান রয়েছে, ইকোনমিক্স স্টুডেন্ট সোসাইটি অফ বাংলাদেশ, আমাদের একটা প্ল্যাটফর্ম। সেখানে আমাদের নিয়মিত প্রতি শুক্রবারই এই ওয়েবিনারটা হচ্ছে যেখানে আমরা শ্রমার্থের অর্থনীতি নিয়ে কথাবার্তা বলি। কিন্তু এটা নিয়ে আমি আপনাদের সাথে টিভিপি স্টোরি টেলার চ্যানেলে আলাদাভাবে আমার বক্তব্য এবং মতামত আপনাদের সাথে শেয়ার করব। তো দুদকের সংস্কারের কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রায়োরিটির জায়গা হচ্ছে বটম থেকে শুরু করা, সেটি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অনিয়ম, ঘুষ, দুর্নীতির এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে সংস্কার করতে পারেন, সংশোধন করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ধরতে আপনার সহজ হবে এবং সেটি অটোমেটিক কিন্তু ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে। দুইটা জায়গা থেকে অর্থাৎ নিচ থেকে উপর থেকে দুটো জায়গা থেকে কিন্তু সংস্কারের কাজটা করতে হবে, সংশোধনের কাজটা করতে হবে এবং পরিবর্তনের কাজটা করতে হবে। এই রিফরমেশন যদি নিচ এবং উপর থেকে একত্রে হয় তাহলে কিন্তু এটা সাস্টেনেবল রিফর্ম হবে। আমরা মনে করছি এটি হতে বাধ্য যদি আমরা এইভাবে কাজ করতে পারি। তো এই কমিশনগুলো যেভাবে কাজ করবে এই কমিশনের কাজের জন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে পরামর্শক এবং সহযোগী নিয়োগ করা যেতে পারে। এবং আমাদের বাংলাদেশে কিন্তু দুর্নীতির কালচার যে কত বেশি আগ্রাসী সেটি আমরা
ইতিমধ্যে তো বুঝেছি 15 বছরের যে স্বৈরশাসকের সময় ছিল সেখানে বুঝেছি, কিন্তু এখনও আমাদের কিন্তু এটি নিয়ে আরও বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন। কেননা যে একটা শূন্যতা তৈরি হয়েছে, যারা পালিয়ে গিয়েছে, যারা এতদিন অনিয়মের মধ্যে জড়িত ছিল, কিন্তু তারা এখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছে। তাদের জায়গা কিন্তু অন্য কেউ দখল করে না, এই বিষয়টা এমন না। অন্য জায়গায় অন্যখানে দেখা গেছে যে অন্য লোকজনকে দিয়েই কিন্তু সেই স্থানগুলো পূর্ণ হচ্ছে। তো কাজে আমরা কি সংস্কার, কি পরিবর্তন আমরা আশা করতে পারি? এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে এবং এই জায়গাগুলো নিয়ে তদন্ত করতে হবে। তাহলে কিন্তু পুরোপুরিভাবে অনিয়ম, দুর্নীতি, ঘুষ কিংবা বৈষম্যের অবসান ঘটানো সম্ভব। ভাষণে প্রধান উপদেষ্টা বই সংস্কারের কথা বলেছেন। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই সময়কালীন যে শিক্ষা ব্যবস্থা, এর জন্য তিনি বই সংস্কারের কাজ প্রায় শেষের দিকে বলেছেন, বা শিক্ষানীতি বা শিক্ষাক্রমের সংস্কারের কাজ প্রায় শেষের দিকে বলেছেন। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে প্রশ্ন জাগে যে যেহেতু এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল, অনেক বেশি সমালোচনা হয়েছিল, এবং মানুষের ধরতে গেলে এটা নিয়েও কিন্তু আলাদাভাবে স্বৈরাচার সরকারের পতনের জন্য আন্দোলন হয়েছিল, যে শিক্ষানীতি বা পাঠ্যক্রমের যে একটা ধ্বংসের দিকে ডান প্রান্তে আমাদের উপনীত হয়ে গিয়েছিল, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সে নিয়ে অনেকগুলো সেমিনার, সিম্পোজিয়াম এবং অনেক ধরনের আলোচনা আমরা শুনতে পেয়েছি বিগত প্রায় 1 বছর 2 বছর থেকে। বিভিন্ন সময় বিভিন্ন জন আন্দোলন করেছেন এটা নিয়ে। সেই গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে সংস্কারের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ এবং এত বেশি জনগুরুত্বপূর্ণ একটা বিষয়ে সংস্কারের জন্য সাধারণ জনগণের থেকে প্রতিনিধি কিংবা শিক্ষাবিদদের থেকে প্রতিনিধি নিয়োগ করা হয়নি, কিন্তু তিনি বলছেন যে সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। এটা কিন্তু একটা পরবর্তী সময় হয়তো বা সমস্যার সৃষ্টি হতে পারে এবং পরবর্তী সময় হয়তো বা আবারও সংস্কারের কথা আসতে পারে। তো এই জায়গাটা এইভাবে যাতে সংস্কারগুলো না হয়, জনগণের যাতে এখানে অংশগ্রহণ থাকে, এবং রাজনীতিবিদ যারা রয়েছেন, যারা সত্যিকার দেশপ্রেমিক, আমি যেটি আগেই বলেছিলাম, সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ, তাদের যাতে অংশগ্রহণ থাকে, এবং তাদের অংশগ্রহণ থাকা মানে কিন্তু তাদের সমর্থনে কিংবা তাদের সাপোর্টার হিসেবে অনেক জনগণ রয়েছেন, জনগোষ্ঠী রয়েছেন। তো কাজে তারা অবশ্যই জনপ্রতিনিধিত্ব করেন, তাদেরকে এই সকল সংস্কারে সংযুক্ত করতে হবে, সম্পৃক্ত করতে হবে। এতে করেই বোঝা যায় যে আমরা সাস্টেনেবল যে ডেভেলপমেন্টের কথা বলছি কিংবা সাস্টেনেবল রিফরমেশনের কথা বলছি, সেটি বাস্তবায়নের জন্য আমাদের এই যে প্রধান উপদেষ্টা যে কথাটি বলে ফেললেন, এটার জন্য কিন্তু আমরা প্রায়োগিক অর্থে গত 1 মাসে তেমন কোনো ধরনের পরিকল্পনা প্রকাশ্যে দেখতে পাই নাই, কিন্তু সেটি তিনি বলেছেন যে সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। এরকম যাতে পরবর্তী 6টি কমিশনের যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, তাদের সংস্কার কিংবা তাদের রিপোর্টগুলো যাতে এমনটা না হয়, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আপনাদেরকে এই পর্যন্তই শেয়ার করলাম। আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।